প্রস্তাবিত মার্জিন রুলসের খসড়ায় বেশ কিছু বিষয়ে পুঁজিবাজারকে করছে বিব্রত। এতদিন ধরে আমরা একটা বিষয়গুলোতে অভ্যস্ত ছিলাম, আপনি হুট করে একবারে সবকিছু উঠাই নিলেন, সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। পুঁজিবাজারের প্রাণ মিউচুয়াল ফান্ড, কিন্তু বর্তমানে এই খাতের দুরবস্থার কথা মার্কেট সংশ্লিষ্ট সকলেই অবগত। যে এই মিউচুয়াল ফান্ডের যেই বিষয়টা বেশি করে এসছে সেটা হলো এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির গভর্নেন্সের যে বিষয়টা। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। প্রস্তাবিত মার্জিন রুলসের খসড়ায় বেশ কিছু বিষয়ে পুঁজিবাজারকে করছে বিব্রত। এছাড়া দুর্বল কোম্পানির শেয়ারের অতিরিক্ত দর বৃদ্ধিতে পতন থেকে উত্থানে ফিরলেও তেমনটা জৌলুস নেই পুঁজিবাজারে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 24.71 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,375 পয়েন্ট। লেনদেন 1,090 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 4,536 কোটি টাকা। তবে বাজার মূলধন কমেছে 3,502 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 241টির, কমেছে 129টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। আবারও 15,000 সূচকের ঘরে পৌঁছেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সিএসসি সূচক CASPI 52 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,025 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 7 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 68 কোটি 88 লাখ টাকা। এছাড়া 318 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 192টির, কমেছে 110টির এবং অপরিবর্তিত রয়েছে 16টির দর। ক্যাপিটাল শর্টফল থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে, যা ব্যাংক সেক্টরের জন্য খারাপ সংবাদ। অন্যদিকে IFIC, AB এবং ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রোগ্রামের আওতায় চলে এসেছে। এতে এসব ব্যাংকগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন IDLC সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। গত সপ্তাহ শেষে এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 25 পয়েন্ট বেড়ে 5,375 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 0.46% বেশি। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স পরিবর্তনের সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে ফার্মা এন্ড কেমিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ব্যাংক, টেলিকম এবং NBFI সেক্টর। আমরা যদি আরেকটি ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা এবং ওরায়ন ইনফিউশন সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে। অপরদিকে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। এই সপ্তাহে অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 2,179 মিলিয়ন টাকা বেড়ে 9,071 মিলিয়ন টাকা এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 31.6% বেশি। এই সপ্তাহে প্রাইস টু আর্নিং রেশিও 10.4 টাইমস এসে দাঁড়িয়েছে। এই সপ্তাহে সবচেয়ে বেশি মূল্য পরিবর্তন হয়েছে পেপার এন্ড প্রিন্টিং, সিরামিক্স এবং সিমেন্ট সেক্টরে। অপরদিকে এই সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মা এন্ড কেমিক্যাল, টেক্সটাইল এবং ব্যাংক সেক্টরে। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা এবং ওরান ইনফিউশন সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। অপরদিকে ব্লক ট্রানজাকশনে এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস এবং পুমালি ব্যাংক এগিয়ে রয়েছে। মূল্য পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, মেঘনা সিমেন্ট, বিডি অটো কার্স এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই সপ্তাহে শেয়ার মার্কেটে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস 2025 একটি খসড়া প্রকাশ করেছে। এই খসড়া অনুযায়ী মার্জিন লোনের জন্য কোয়ালিফাই করতে হলে একজন ইনভেস্টরকে ন্যূনতম 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে, 1 বছর ট্রেডিং এক্সপিরিয়েন্স এবং সেই সাথে তার একটি রেগুলার সোর্স অফ ইনকাম থাকতে হবে। অপরদিকে এই সপ্তাহে আমরা দেখতে পেরেছি এবি ব্যাংক, IFIC ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রোগ্রামের আন্ডারে চলে এসেছে। অপরদিকে এই সপ্তাহে আমরা দেখতে পেরেছি মার্চ 2025 হিসাব অনুযায়ী সর্বমোট 23টি ব্যাংকের ক্যাপিটাল শর্টফল রয়েছে। অপরদিকে ডিসেম্বর 2024 হিসাব অনুযায়ী আমরা জেনেছি সর্বমোট 19টি ব্যাংকের ক্যাপিটাল শর্টফল ছিল। এটি আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য একটি খারাপ সংবাদ। দর্শক, মার্জিন ঋণ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন দিয়েছে বিএসইসি। ইতিমধ্যে এই আইন নিয়ে যে গুজব বাজারে ছড়ানো হয়েছে সে বিষয়ে গত পর্বে বিএসইসির বক্তব্য তুলে ধরেছিলাম। তবে খসড়া আইনটিকে কিভাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা এবং কি কি বিষয় সংশোধন বিয়োজন প্রয়োজন সে বিষয়ে চলুন শুনে আসি। পাবলিক ওপিনিয়নের জন্য দিয়েছে, তো এখানে অবশ্যই পরবর্তীতে কিছু কাটছাট হবে।
আর পাবলিক, আমাদের যারা সাধারণ বিনিয়োগকারীরা আছেন, আহ, এরা তো একটু বেশি সেন্সিটিভ। আপনি সবসময় দেখেন যে অনেক ক্ষেত্রে আমাদের দেশে হয়তো কোনো কিছুই ঘটেনি, কিন্তু রিয়াকশনটা একটু বাজেভাবে পড়ে। আর ক্যাপিটাল মার্কেট যেহেতু, এটা একটু সেন্সিটিভিটি তো থাকবেই, এটা হতেই হয়ও। আর যেটা বলেছেন 5 লাখ টাকা পর্যন্ত লোন হবে না, আমার মনে হয় এটা ঠিক আছে। একটা লোক যদি 5 লাখ টাকা সেভিংস করে সে যদি লোন নেয় বা ইনভেস্ট করতে চায়, দেখা যায় যে যদি কোনো একটা বাজে স্টকসে সে ইনভেস্টমেন্ট করে ফেললো, তখন তার ক্ষতির পরিমাণটা এমন দাঁড়ায়, তার ওখান থেকে ব্যাক করে আসাটা একটু টাফ হয়ে যায়। তারপরেও সংশ্লিষ্ট বিষয় বিষয়গুলো যারা দেখছেন মার্জিন লোন নিয়ে, তারা কিছুটা কনসিডার করবে, হয়তো এটার ফিগারটাকে আরো একটু কমায় নিয়ে আসা যায় কিনা। ধরেন 3 লাখ টাকা পর্যন্ত হয়তো আমি যদি মার্জিন লোন না দিই, ওটা করা যায় কিনা, এটা আমার একটা প্রস্তাবনা থাকবে। আরেকটা হলো যে দেখেন, গ্রুপ তো, এ গ্রুপ এবং বি গ্রুপে আমরা আগে লোন ফ্যাসিলিটিস দিতাম। আমার মনে হয় ওটা ঠিক ছিল। এখনো আই স্টিল বিলিভ বি ক্যাটাগরি। আমি তো ডিভিডেন্ড দিচ্ছি রে ভাই। আমার যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয়, আমি যদি আমার কোম্পানিগুলোকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই, বিদেশে তো অনেক কোম্পানিতে আপনার ডিভিডেন্ড ছাড়াও তারা কোম্পানিগুলো তো লোন দিচ্ছে দিচ্ছে মানে ডিভিডেন্ড দিচ্ছে না। অনেক ভালো কোম্পানি আছে যারা ফিউচারে ভালো করবে। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বেশি রাখার জন্য বা কোম্পানির স্টেবিলিটি বাড়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিভিডেন্ড দেয়ও না। আমরা লাফার্জের ক্ষেত্রে দেখেছি অনেক বছর তারা ডিভিডেন্ড দেয়নি, এবং লাফার্জ যখন বাজারে আসে তখন তারা গ্রিন ফিল্ডে ছিল, ওই অবস্থায় তারা আইপিও তে আসতে পেরেছে। যে জিনিসগুলো আমরা দেখে এসেছি, আর একটু ফ্লেক্সিবিলিটি আসা দরকার এখানে। কারণ না হলে হয় কি, আপনি এতগুলো উইন্ডো করে রেখেছেন, এতদিন ধরে আমরা একটা বিষয়গুলোতে অভ্যস্ত ছিলাম, আপনি হুট করে একবারে সবকিছু উঠাই নিলেন, সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। এবং যেটা আপনি দেখছেন কয়েকদিন ধরে জাস্ট পাবলিক ওপিনিয়নের জন্য দিয়েছেন, তাতেই বাজার একটু শেকিনেস চলে আসছে। আমরা বিনিয়োগকারীরা যদি না থাকি, তাহলে বাজার তো থাকবে না। তো বিনিয়োগকারীদেরও যাতে রাখা যায়, ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনি একটু পলিসি গুলোকে একটু দেখেন কি করা যায় করে। বি কোম্পানির শেয়ার গুলোতে মার্জিন দিবেন না, এটা আমার মনে হয় এটাকে একটু কনসিডারেশনে আনা উচিত, দেখা উচিত। বি গ্রুপ তো মানুষ এমনি এমনি আসে। আমি ডিভিডেন্ড, আমার ব্যবসা খারাপ হতেই পারে। কোভিড টাইমে অনেক ব্যবসা খারাপ হয়েছে, এখনো অনেক বিভিন্ন কারণে ব্যবসার অবস্থা খারাপ। তার মানে কি কোম্পানি খারাপ? সে যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, তার পি যদি ভালো থাকে, তার এনএভি যদি ভালো থাকে, কোনো কারণে সে বি গ্রুপে গেছে, বাট ইট ডাজন্ট মিন যে সে বাজে কোম্পানি। ওই জিনিসগুলোকেও কনসিডারেশনে আনা উচিত। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং এবং আইপিও, এই তিনটি প্রধান কাজ করে মার্চেন্ট ব্যাংকগুলোকে টিকে থাকতে হয়। কিন্তু দীর্ঘদিন আইপিও না থাকায় সংকটে চলছে বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক। তার উপর প্রি আইপিও প্লেসমেন্ট শেয়ার নিয়েও বিপাকে অনেকে। সব মিলিয়ে মার্চেন্ট ব্যাংকগুলো কেমন আছে, চলুন শুনে আসি। আইপিও মার্কেট বা আন্ডাররাইটিং বা ইস্যু ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজারি দিয়ে আমরা কোনো রকমে চলার চেষ্টা করছি। কর্পোরেট অ্যাডভাইজারি, যেহেতু আইপিও নাই আমাদের, আইপিও মার্কেটটাকে আমরা একদমই কাজে লাগাতে, মানে আমরা কাজ করতে পারছি না। আহ, কারণ হয়তো আমাদের ফিউচার ভালো হবে এই জন্য হয়তো পারছি না, কারণ আইন কানুন চেঞ্জ হচ্ছে, আইপিও রুলস গুলো চেঞ্জের মধ্যে আছে। ওনারা যারা রেগুলেটর আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা দেখছেন এই জিনিসগুলোকে আরো কত সুন্দরভাবে করা যায়। সে কারণে হয়তো আমরা আইপিও মার্কেটটাকে কোনো আইপিও মানে করছি না, বা আইপিও গুলোকে আমরা ভালোভাবে নিয়ে আসতে পারছি না। তো হোপফুলি নেক্সট ইয়ার বা নেক্সট ইয়ার অনওয়ার্ড আমরা ভালো একটা আইপিও মার্কেট পাবো। যদি পাই, সেক্ষেত্রে হয়তো আমরা যারা মার্চেন্ট ব্যাংকাররা আছি, তারা কিছুটা স্বস্তি পাবো। এবং কারণ আপনি জানেন, এই বাজারে অনেক টাকা প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্টে আটকে আছে, যেগুলো কিছু কিছু ভালো কোম্পানিও আছে। সবচেয়ে খারাপ কোম্পানি আপনি বলবেন ঢালাওভাবে, সেটা বলারও কোনো সুযোগ নাই। অনেক ভালো কোম্পানি আছে। আপনি যদি উম, উম, ওই ভালো কোম্পানিগুলোকে নার্সিং বা আপনারা যদি প্রপার মনিটরিং করে এগুলোকে বাজারে আনার ব্যবস্থা করেন, তাহলে একটা বড় একটা ফান্ড ফ্লো বাজার ক্রিয়েট হবে। তো আশা করি এই বিষয়গুলো নীতি নির্ধারক যারা আছেন, বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি আছেন,
উনি হয়তো ভালোভাবেই দেখছেন এবং জিনিসগুলো ভালোভাবে যাতে হয় সেটারও উনি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। পুঁজিবাজারের প্রাণ মিউচুয়াল ফান্ড, কিন্তু বর্তমানে এই খাতের দুরবস্থার কথা মার্কেট সংশ্লিষ্ট সকলেই অবগত। তাই এই খাতকে শক্তিশালী ও প্রাণবন্ত করতে মিউচুয়াল ফান্ড রুলসের খসড়া অনুমোদন করেছে বিএসইসি। কি আছে প্রস্তাবিত খসড়ায় সে বিষয়ে জানবো কমিশনের মুখপাত্রের কাছে। যে এই মিউচুয়াল ফান্ডের যেই বিষয়টা বেশি করে এসছে সেটা হলো এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির গভর্নেন্সের যে বিষয়টা। আর এই মিউচুয়াল ফান্ড ইস্যু, এটার অপারেশন ম্যানেজমেন্ট, এর যেই পক্ষগুলো কাজ করে, সংশ্লিষ্ট পক্ষ, বিশেষ করে ট্রাস্টি, অ্যাসেট ম্যানেজার, কাস্টোডিয়ান, তাদের যে জবাবদিহিতার জায়গা এবং তাদের যে দায় দায়িত্ব নিরূপণ করে দেওয়া, সেই বিষয়টাই এই নতুন বিধিমালায় সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে করে যাদের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ড গঠন করা হয়, যারা এটার অপারেট করে, ম্যানেজ করে, এবং আমার বিনিয়োগকারীর স্বার্থ দেখার জন্য যে ট্রাস্টি রয়েছে, তাদের জন্য জবাবদিহিতা তৈরি হয় এবং বিনিয়োগকারীদের আস্থাটা অর্জন করতে পারি আমরা। সেই কারণে এই বিধিমালাটায় এই সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাবদিহিতা এবং তাদের দায় দায়িত্ব নিরূপণ করে দেয়া হয়েছে। এখানে গভর্নেন্সের অভাব ছিল, এখানে জবাবদিহিতার যেই জায়গাটা সেটা ও নিশ্চিত করা ছিল না। যে এই যে ট্রাস্টি, অ্যাসেট ম্যানেজার, কাস্টোডিয়ান যার যার দায়িত্ব পালন করে নাই, যার কারণে যে ফান্ডগুলো পুল করা হয়েছিল যথাযথভাবে বিনিয়োগ হয় নাই এবং এইটা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গিয়েছে, যার কারণে ইনভেস্টরদের যে স্বার্থ এটা ক্ষুণ্ণ হয়েছে। আর এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন তদন্ত রিপোর্টে চলে এসছে এবং কমিশন সেইগুলো নিয়ে যেই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে এনফোর্সমেন্ট অ্যাকশন সেটাও নিয়েছে। আপনারা ইতিমধ্যেই, আমরা প্রেস রিলিজও করেছি, আপনার টিভিতেও আলোচনা করেছি আমরা, যে হ্যাঁ, এদের বিরুদ্ধেও কিন্তু শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ইভেন একটা ফান্ডের যেই আহ, যেই অনিয়মিত বা যেটাকে আমরা বলি যে বিধি বহির্ভূত যে বিনিয়োগ, সেটা কিন্তু ফিরিয়ে আনার কথা বলা হয়েছে এবং না আনতে পারলে আমরা সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারকে সেই পরিমাণ বা তার বেশি পরিমাণ জরিমানার বিষয়টাও কিন্তু এসছে। কাজেই এই যে যে গভর্নেন্সটা এনশিওর করার জন্য যে বর্তমান কমিশন কাজ করে যাচ্ছে, সেটার প্রমাণ অলরেডি আমরা দিয়েছি এবং এই বিধিমালা অনুমোদনের মাধ্যমেও সেটা পূরণ হবে। আপনি মাছ কিনতে বাজারে গেলে মাছ ভালো না খারাপ, নদীর নাকি চাষের, কত কিছুই তো বিচার বিশ্লেষণ করে ক্রয় করেন, কিংবা গুরুত্বপূর্ণ কিছু কিনতে চাইলে অভিজ্ঞতার মতামত নেন। তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে শেয়ার বাছাইয়ের জন্য কি বিচার বিশ্লেষণ প্রয়োজন নেই? দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের বিনিয়োগ শিক্ষা পর্বে বিনিয়োগ পরামর্শ জানানো হবে বিএসইসির পক্ষ থেকে। এই যে এই স্বল্প মূলধনী যে কোম্পানিগুলো বললেন, বন্ধ কোম্পানি রয়েছে বা ওইভাবে ফুললি অপারেশনাল নাই, এই কোম্পানিগুলো কিন্তু যখন ডিএসসির যে ট্রেনিং মনিটর, সেইখানে কিন্তু নিয়মিতভাবে এটা প্রকাশ করা হচ্ছে যে এই কোম্পানিটা বন্ধ রয়েছে, এটা এজিএম করে নাই, ডিভিডেন্ড দেয় নাই। এই যে যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন গুলো, এটা কিন্তু অ্যাভেলেবল। আমার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা এটা জেনে বুঝে নেন। যেই সিকিউরিটিজে আপনি বিনিয়োগ করছেন তার ফান্ডামেন্টাল গুলো জেনে নেন। কোনো বিজ্ঞাপন, কারো প্ররোচনায়, কারো লোভে পড়ে আপনারা বিনিয়োগে যাবেন না। আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলি, সেটা হলো, আপনি একটা মোবাইল ফোন কিনতে গেলে একটা বন্ধুকে নিয়ে যান যে বোঝে যে ক্যামেরাটা কত মেগাপিক্সেল, কতটুকুন মেমোরি আছে, কতটা ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। তাহলে আপনি ফান্ডামেন্টাল যদি একটা 14,000 টাকার 15,000 টাকার মোবাইল কিনতে যে আপনি এটা চেক করেন, একজন এক্সপার্ট নিয়ে যান, হোয়াই নট? আপনি যখন বিনিয়োগ করছেন, কেউ বলল হুজুগে বিনিয়োগ করবেন না। আপনার যেই কাজ, কোম্পানিটা অপারেশনে আছে কিনা, ডিভিডেন্ড দেয় কিনা, এজিএম করে কিনা, কর্পোরেট গভর্নেন্স পরিপালন করছে কিনা, নিয়মিত তার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা নিয়মিতভাবে করছে কিনা,
এই জিনিসগুলো জেনে বুঝে আপনারা করবেন। এইটা লোভে পড়ে কখনোই এই ধরনের বিনিয়োগে যাবেন না। এছাড়াও আমাদের যেই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম রয়েছে, আমাদের ওয়েবসাইটে যান, এই ধরনের লিটারেসি প্রোগ্রামগুলোতেও আপনারা যুক্ত হতে পারেন, অনলাইনে হতে পারেন। আমাদের স্টক এক্সচেঞ্জ দুইটার ট্রেনিং একাডেমি রয়েছে, আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট রয়েছে। এই সমস্ত জায়গায় বিনিয়োগকারীদের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিনামূল্যে করা হয়। সেইটাও কিন্তু আপনারা এই ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়েই মার্কেটে আসবেন। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। এশিয়ায় চাঙ্গা ভাব থাকলেও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে রয়েছে মিশ্র প্রভাব। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 0.28% বেড়ে দাঁড়িয়েছে 44,786 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.52% কমে দাঁড়িয়েছে 6,370 পয়েন্ট। যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.44% বেড়ে দাঁড়িয়েছে 9,309 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.35% কমে দাঁড়িয়েছে 24,293 পয়েন্ট। দর্শক, একের পর এক রেকর্ড করে যাচ্ছে পাকিস্তানের শেয়ার বাজার। করাচি 100 ইন্ডেক্স স্পর্শ করেছে 1.5 লাখ পয়েন্টে। এছাড়া এশিয়ার শেয়ার বাজারে রয়েছে চাঙ্গা ভাব। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 1.88% কমে দাঁড়িয়েছে 42,610 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 2.65% বেড়ে দাঁড়িয়েছে 3,771 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.04% বেড়ে দাঁড়িয়েছে 82,000 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।